নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তের খবরে। দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন জেলা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি পরিদর্শনে গিয়ে সরকারি কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে অবগত হচ্ছেন, প্রত্যক্ষ করছেন নানা অভিযোগও। এরই মধ্যে পশ্চিম জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ নানা দপ্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এদিনের বৈঠকেও পশ্চিম জেলার একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জানান, রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রতিটি জেলা পরিদর্শন করেছেন এবং জেলার আধিকারিকদের সাথে বৈঠক করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা করেছেন। এদিন পশ্চিম জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন তিনি। After taking oath as governor, I want to visit all districts for interaction. सेंट्रल गवर्नमेंट का, स्टेट गवर्नमेंट का जो भी आम पब्लिक का प्रोग्राम्स है, स्कीम्स है, ये मालूमात करने के लिए और सबको कैसा चल रहा है ये देखने के लिए हर डिस्ट्रिक्ट विजिट करते हुए आज ये वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट आया हूं। सब डिपार्टमेंट से बातचीत हुआ है, अच्छा प्रोग्रेस से चल रहा है और कुछ बॉटलनेक्स है, बॉटलनेक्स उसको भी कैसे सॉल्व करना और कुछ चीज जिनसे बात करना वो बात करके करेंगे बोल के तय हुआ है। অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার দুটি দেশি বন্দুক। ঘটনা কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত জয়ন্তী বাজার এলাকায়। জিজ্ঞাসাবাদের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকের দুই ছেলেকে আটক করেছে পুলিশ। লোকসভা নির্বাচনের আগে অস্ত্রের আস্ফালন, আবারও উদ্ধার হলো দুটি দেশি বন্দুক। এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে এই দুটি দেশি বন্দুক উদ্ধার হয়েছে। কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত জয়ন্তী বাজার এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয় এই দুটি দেশি বন্দুক। জানা যায়, এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মানিকনাথের বাড়ির পেছনের একটি ঘর থেকে উদ্ধার হয় দুটি দেশি বন্দুক। বস্তার মধ্যে ছিল এই বন্দুক দুটি। সালেমা থানার ওসি দীপক দাস জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেশি বন্দুক দুটি উদ্ধার করা হয়েছে। নির্মীয়মান একটি বিল্ডিং থেকে বন্দুক দুটি উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক মানিকনাথের দুই ছেলে দেবাশিস নাথ ও শুভাশিস নাথকে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। তারা এরকম কোনো কাজের সঙ্গে জড়িত বা এসব ভাবে অবৈধ কাজের সঙ্গে জড়িত এরকম কোনো এখন পর্যন্ত আমার কাছে আমাদের থানার রেকর্ড এবং আমি এখানে আসার পর এরকম কোনো রেকর্ড নেই হয়নি। সেই জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। স্যার এখন কি করবেন ওনাকে? এখন আমরা 157 ধারায় তদন্ত জারি রাখবো এবং এগুলাকে এফএসএলে পাঠাবো পরীক্ষার জন্য বন্দুকগুলাকে। ঘটনাকে কেন্দ্র করে সালেমা থানার অন্তর্গত জয়ন্তী বাজার এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, কে বা কারা এই বন্দুক দুটি মানিকনাথের বাড়ির পেছনে নির্মীয়মান বিল্ডিং এ রেখেছে। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। স্যান্দন টিভি। তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটের ব্যারেজ নিয়ে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টিতে খোয়াই নদীর জল বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে খোয়াই নদীর জলপ্রবাহ বৃদ্ধি পেয়ে দুর্বল হয়েছে চাকমাঘাটের দীর্ঘদিনের পুরনো বাঁধ। যে কোনো সময় সুইচ গেট ভেঙে খোয়াই নদীর জল তেলিয়ামুড়া শহরমুখী হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে জনমনে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটের ব্যারেজে। জানা যায়, বৃহস্পতিবার কয়েক ঘন্টার পরপরই চাকমাঘাট বাঁধের 60টি লোহার সুইচ গেটের মধ্যে 6 নম্বর গেটটি অতিরিক্ত জলপ্রবাহের কারণে নষ্ট হয়ে যায়। বাকি আরও 6টি গেট জলপ্রবাহের কারণে সুইচ গেটগুলির উপর দিয়ে অতিরিক্ত গতিতে প্রবাহিত হতে থাকে, যার ফলে এই সুইচ গেটগুলি এতটাই নড়বড়ে হয়ে যায় যে গোটা ব্যারেজ কাঁপতে থাকে বলে স্থানীয়দের বক্তব্য। শুক্রবার এলাকার সাধারণ মানুষ আশঙ্কা ব্যক্ত করে বলেন, অবিলম্বে যদি এই ব্যারেজ নিয়ে যদি কোনো প্রকারের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা না হয় তাহলে জল আটকানো মুশকিল হয়ে পড়তে পারে। পাশাপাশি 6 নম্বর গেট মেরামতের ব্যবস্থা করা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয় এক যুবক জানান, ইতিমধ্যে 6 নম্বর গেট ভেঙে গেছে। 1 নম্বর গেট
ও 5 নম্বর গেটও ভাঙার সম্ভাবনা প্রবল। শুক্রবার অর্ধেক বেলা গড়িয়ে গেলেও প্রশাসনিক কোনো কর্মী ঘটনাস্থল পরিদর্শনে যায়নি। বৃষ্টি হওয়ার পরে গেটের উপরে জ্বলাইছে, গেটের উপরে জ্বলার পরে গেট পুরো হিলে। আজ থেকে আরো 12 বছর আগে 6 নম্বর গেট এরকম হইয়া ভেঙে গেছে, পুরো একদম ড্যামেজ আছে। ড্যামেজ এরা দেখভাল করে কি না আমি তো বুঝতে পারি না, তবে কালকে রাত্রে বৃষ্টি হওয়ার পরে এই আবার এই পুরো হিলতে আছে, মনে বাঙনের একদম অবস্থা আছে। এমনি কোনো গেট টেট ভাঙছে কি? এমনি এমনি ভাঙছে, ওই 6 নম্বর গেট আবার ভাঙছে, ভাঙছে ভাঙছিল 12 বছর আগে তো ভাঙছে, আবার ভাঙছে। এই যে বেরিয়ে যে দেখুন করলে কেউ আইসিনি আমার মতো আমরা নজরে পড়তো না, কেউ আইসে না। এদিকে এলাকা সূত্রে খবর, আজ থেকে বিগত 12 বছর আগে এই বাঁধের 6 নম্বর গেটটি একবার মেরামত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে গুরুত্ব সহকারে এই বাঁধের মেরামতে কোনো প্রকারের কাজ করা হয়নি বলে অভিযোগ। সান্দন টিভি। প্রয়াত হলেন রাজ্যের প্রবীণ তথা বরিষ্ঠ সাংবাদিক পরিতোষ বিশ্বাস। মৃত্যুকালে বয়স হয়েছিল 73। শুক্রবার সকালে তিনি প্রয়াত হন। প্রয়াত পরিতোষ বিশ্বাসের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার সকালে প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক পরিতোষ বিশ্বাস। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়াও তিনি হৃদরোগ এবং লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 73 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র সহ অসংখ্য আত্মীয় পরিজন রেখে গেছেন। ওনার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার পরিতোষ বিশ্বাসের জীবন যুদ্ধের সমাপ্তি ঘটে। এই দিন পরিতোষ বিশ্বাসের মৃত্যুর খবর পেয়ে ওনার বাড়িতে ছুটে যান মন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। সকলে ওনার মৃতদেহ ফুল দিয়ে ওনার প্রতি শেষ শ্রদ্ধা জানান। মন্ত্রী রতনলাল নাথ জানান, পরিতোষ বিশ্বাস ছিলেন একজন প্রবীণ বিশিষ্ট সাংবাদিক। তিনি সবসময় সংবাদকে সংবাদের নজরে দেখেছেন। কোনোদিন কাউকে ব্যক্তি আক্রমণ করেননি। তিনি কোনোদিন কারোর সাথে উচ্চস্বরে কথা বলেননি। ওনার প্রয়াণে রাজ্যবাসীর যথেষ্ট ক্ষতি হয়েছে। উনি পরিতোষ বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটর, ওনার এবং বিশিষ্ট সাংবাদিক, প্রবীণতম সাংবাদিক। এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতটুকু জানি, অন্যরা থাকতে পারে, জাগরণ এবং গণরাজ এই দুটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি। এবং এই পত্রিকার এডিটর আজকে প্রয়াত হয়েছেন। মাত্র 19 বছর বয়সে ধলাই জেলার কুলাইয়ের বাসিন্দা পরিতোষ বিশ্বাস সাংবাদিক হওয়ার অদম্য ইচ্ছা বুকে নিয়ে আগরতলায় পাড়ি দিয়েছিলেন। ছাত্রাবস্থায় তিনি ক্ষুধার্থ নামে পত্রিকায় লেখা শুরু করেন। তারপর সাপ্তাহিক পত্রিকা বিতীর্ণ দিয়ে তাঁর ত্রিপুরার সংবাদ জগতে পাকাপাকিভাবে যাত্রা শুরু হয়। 1981 সালে স্বর্গীয় জিতেন চন্দ্র পাল তাঁর হাতে জাগরণ পত্রিকার দায়িত্ব তুলে দেন। 2000 সালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। 2013 সালে তাঁর বাইপাস সার্জারি হয়। দীর্ঘদিন ডায়াবেটিস রোগের কারণে তাঁর দুটি কিডনি নষ্ট হয়ে যায়। 2019 সালের অক্টোবর মাস থেকে তিনি ডায়ালিসিসের উপর নির্ভর করে আসছেন। 2023 সালের আগস্ট মাসে উন্নত চিকিৎসার জন্য তাকে বেঙ্গালুরুর নারায়ণা হৃদয়ালয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন সময় তাঁর হৃদযন্ত্র কাজ করা বন্ধ হয়ে যায়। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকদের প্রচেষ্টায় সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে বাড়ি ফিরে আসেন, কিন্তু তাঁর ব্রেইনের মারাত্মক ক্ষতি হয়েছিল। সান্দন টিভি। শুক্রবার কমলপুরের বিভিন্ন এলাকায় ক্রমবর্ধমান চুরির ঘটনা ও কমলপুর থানা এলাকায় দেশি মদের রমরমা ব্যবসা বন্ধের দাবিতে কমলপুর থানার দ্বারস্থ হলেন বিধায়ক মনোজ কান্তি দেব। তিনি এসডিপিও আয়ুষ্মান শ্রীবাস্তবের সাথে কথা বলেন। তিনি ঘটনাগুলি এসডিপিওকে জানান এবং ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান। যারা দেখা করতে চান তাদের সঙ্গে কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কেশব ভৌমিক, যুব মোর্চার মণ্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্য সহ যুব মোর্চার নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বেসিক্যালি আমরা যা লক্ষ্য করলাম যে ড্রাগ সেবনকারী যারা রয়েছে, আনাচে কানাচে ড্রাগ বিক্রি হয়। এই ড্রাগ বিক্রির ফলে ড্রাগ সেবনের জন্য পয়সার দরকার, টাকার দরকার, বাধ্য হয়ে ড্রাগ সেবনকারীরা চুরিতে সামিল হয়। তো সেটা বন্ধ করার জন্য আমরা এসডিপিওর কাছে আমরা বলেছি
যে অতিসত্বর সেই ড্রাগ সেবনকারী কারা তাদেরকে চিহ্নিত করা, কারা কারা ড্রাগ বিক্রি করে তাদেরকে চিহ্নিত করা এবং রাত্রেবেলায় চুরি বন্ধ করা। এটি বেসিক্যালি আজকের মূল বিষয়। তাছাড়া কান্ট্রি লিকার যেটা রয়েছে, আমরা যেটাকে দেশি মদ বা চোলাই মদ বলি, সেটা বিক্রিও ক্রমার পরে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। শ্রমজীবী নারীদের 12 দফা দাবিতে শ্রম দফতরের সামনে বিক্ষোভে সামিল হয় সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। শুক্রবার সকালে আগরতলা শহরে সিআইটিইউ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে তারা। এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে অভিযোগ তোলেন, শ্রমজীবী মহিলাদের ওপর কর্মস্থলে মানসিক নির্যাতন চলছে এবং সবচেয়ে বড় বিষয় হল গত বিধানসভা নির্বাচনের পর বহু অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী ছাঁটাই হয়েছে। সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তী সময় তাদের যোগদান করতে দেবে, কিন্তু যোগদান করতে দেয়নি সরকার। তাই ছাঁটাইকৃত কর্মীদের পুনর্বহাল করা, কর্মস্থলে নারী নির্যাতন বন্ধ করা ও মূল্যবৃদ্ধি হ্রাস করা সহ মোট 12 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। পাশাপাশি বেতন বঞ্চনা, ছুটির বঞ্চনা সহ নানা অভিযোগ তুলে ধরে এদের বিক্ষোভ কর্মসূচি করা হয় বলে জানান মানিক দে। আরো বলেন, এই সরকার মানুষের কথা শুনতে চায় না, কিন্তু এই 12 দফা দাবি যদি অবিলম্বে সরকার গুরুত্ব না দেয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন মানিক দে। শ্রমজীবী মহিলা যারা কর্মরত তাদের কর্মস্থলে নির্যাতন চলছে। কাজের পরিবেশ সারা ভারতবর্ষ নেই, আমাদের রাজ্য নেই, কাজের পরিবেশ বলতে কিচ্ছু নেই। তাদের উপর মানসিক নির্যাতন চলছে। আর গত বিধানসভার পর একটা ভালো অংশের প্রকল্প কর্মী, মিড ডে মিল ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ওইদিকে আশা ছাঁটাই হয়েছে। তাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কাজে যোগদান করতে দেবে, কিন্তু যোগদান করতে দেয়নি এখনো। এই ছাঁটাই প্রকল্প কর্মীদের পুনর্বহাল, মূল্যবৃদ্ধি কমানো, কর্মস্থলে নারী নির্যাতন বন্ধ করা এবং বিজেপি সরকারের নারী বিরোধী ভূমিকার বিরুদ্ধে আজকের এই কর্মসূচি। আমরা শ্রম দপ্তরের কমিশনার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023-এর সূচনা করা হয়েছে। এই প্রকল্পে প্রতিটি পরিবার প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। শুক্রবার আগরতলা পুর নিগমের 9 নম্বর ওয়ার্ড অফিসে এই বীমার জন্য ফর্ম পূরণের শিবির অনুষ্ঠিত হয়। শিবির পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে স্বাস্থ্য বীমার আওতায় আসার জন্য ফর্ম পূরণের শিবির। 5 দিন ব্যাপী চলবে এই শিবির। উপকৃত হবে সাধারণ মানুষ। শিবিরে উপস্থিত ছিল উপরে পড়া ভিড়। মেয়র এই প্রকল্পের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে শুভেচ্ছা জানান। আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে যারা এখনো এই স্বাস্থ্য কাজ করেনি, সেটা আমরা জন্য যেটা আগে আমাদের আয়ুষ্মান ভারত বাড়ি উন্নয়নের এবং আমি বলবো রাজ্য সরকারের নিজস্ব চিন্তা ভাবনায়, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং ওনার প্রিয় প্রচেষ্টায় আমাদের রাজ্য সরকার থেকে যারা যখন আয়ুষ্মান কার্ড কেন্দ্রীয় প্রকল্পের আওতায় দেওয়া হয়েছিল রাজ্যবাসীকে, যারা বার্ষিক প্রায় 4,15,000 ব্যক্তি যারা এই সুবিধা গ্রহণ করতে পারেনি বা করা সম্ভব হয়নি। 2018 সালে বিজেপি ও আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রু রিয়াং শরণার্থীদের দীর্ঘদিনের সমস্যা নিরসন হয়েছে। সরকার রাজ্যের উত্তর জেলা, দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং ধলাই জেলায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। এর জন্য শুক্রবার ব্রু রিয়াং শরণার্থী শিবিরের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃত্ব এলপ্রো। তিনি জানান, সরকার তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর, মনরেগা প্রকল্পের মাধ্যমে জব কার্ড, উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার সহ পানীয় জল, স্বাস্থ্য, রেশনের সুবিধা চালু করেছে। বর্তমানে তারা রাজ্যের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে ত্রিপুরা রাজ্যে শান্তির সম্প্রীতির সাথে বসবাস করতে পারছে। ধন্যবাদ দিতে চাই ব্রু লিডার হিসাবে ওখানে সব লোকেশনে এখন আগে আমরা যে মিজোরাম আছে এই সময়ে আমরাও ডিমান্ড করতেছে হিউম্যানিটারি গ্রাউন্ড হিসাবে এডিসি, কিন্তু এডিসি পাইছে না।
মানে মিজো লগে কিছু ঝগড়া হইয়া ওইখানে থাকতে পারে না। এই সময়ে আমরা আইসে ত্রিপুরাতে সব তারা মানে আমরা যে অসুবিধা তারা জানিয়া আমরা খুশি বাসি মানে থাকার জন্য তারা রাখছে, কিন্তু এটা আমরা পার্মানেন্ট জায়গা না। এর সময় কাঁকড়াবন থানাধীন কিশোরগঞ্জ এলাকায় এক দোকানে দুঃসাহসিক চুরি। দোকানের মালিক পল্টন দাস জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। শুক্রবার সকালে দোকানের মালিক পল্টন দাস দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজা ভাঙা। দোকান ঘরে গিয়ে দেখে দোকানে থাকা সিগারেট সহ বেশ কিছু জিনিস নিয়ে গেছে চোরের দল, সাথে কয়েক হাজার টাকা নিয়ে গেছে। খবর দেওয়া হয় কাঁকড়াবন থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে একটি মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। রাত্রে তো আমি দোকান বন্ধ করে বাড়ি যাই, তারপর সকালে দেখি আমার দোকানের ছাপটা কাটা। তারপর দোকানটা খুলে দেখি আমার চকলেটের বয়ম টয়ম কয়েকটা নিচে গা, 27টার মতো চকলেটের বয়ম নিচে গা, ফ্ল্যাগ সিগারেট আসলো, গোল ফ্ল্যাগটা আসলো, এদিকে আসলো প্রায় 20-30 প্যাকেটের মতো নিচে গা। আগামী 29শে ফেব্রুয়ারি কাঁকড়াবন বিটি কলেজ মাঠে শুরু হতে যাচ্ছে ডাক্তার বিনয় ভূষণ দেব রায় ক্রিকেট টুর্নামেন্ট। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাতে এই খেলার উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন বিধায়ক অভিষেক দেব রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই খেলার দায়িত্বে থাকবে কাঁকড়াবন বিজেপি মন্ডল কমিটি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন কাঁকড়াবন মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, এই খেলাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত 22টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে আগরতলা, উদয়পুর, সোনামুড়া, বিলোনিয়া থেকে খেলার টিম আসবে। এন্ট্রি ফি 3000 টাকা। প্রথম দলকে 1 লক্ষ টাকা ও একটি বাইক, রানার্স দলকে 50,000 টাকা ও একটি স্কুটি দেওয়া হবে। ম্যান অব দ্য টুর্নামেন্ট হবে, তাকে 10,000 টাকা ও সঙ্গে একটি ট্রফি দেওয়া হবে বলে জানান সাংবাদিক সম্মেলনে কাঁকড়াবন বিজেপি মন্ডল সভাপতি। মাতাবাড়ি কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক অভিষেক দেব রায় মহোদয়ের ঠাকুর দাদু ডাক্তার বিনয় ভূষণ স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আগামী 29 তারিখের শুভ উদ্বোধন হবে। তো আমরা কাঁকড়াবন মণ্ডলের পক্ষ থেকে পুরা এই টুর্নামেন্টটাকে চালাবো। পাশাপাশি 25 তারিখ আমরা এখানে টস হবে, লটারি হবে, মানে কোন কোন টিমের সাথে খেলবে। এখন অবধি আমার কাছে যতটুকু পাওয়া খবর যে টোটাল 22টা টিম এসছে। 22টা টিমের মধ্যে আগরতলা থেকেও আছে, উদয়পুর, সোনামুড়া থেকেও আছে। তো আমরা চাইছি আরও কিছু টিম এখানে আসার জন্য, বিলোনিয়ারও আছে টিম। আর আমরা চাইছি একদম খুব স্বল্প টাকার মধ্যে, এন্ট্রি ফিসটা আমরা 3000 টাকা করেছি। আর প্রাইজের ব্যাপারে আপনারা জানেন যে 1 লক্ষ টাকা প্রাইজ মানি দেওয়া হবে, সঙ্গে একটা বাইক দেওয়া হবে এবং রানার আপ যারা হবেন 50,000 এবং স্কুটি দেওয়া হবে। রৈশাবাড়ি আরটি ব্লকের অন্তর্গত রৈশাবাড়ি কমিউনিটি হলে শুক্রবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় 150 জন উপস্থিত থেকে প্রশিক্ষণ নেয়। এই শিবিরে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ভেটেরিনারি অফিসার TTADC খুমলুং ডক্টর রত্নেশ্বর দেবনাথ, ভিডিও রৈশাবাড়ি জয়ন্ত জমাতিয়া, সমাজসেবী মনোরঞ্জন ত্রিপুরা, ডক্টর জ্যোতির্ময় রয়, ডেপুটি ডিরেক্টর ধলাই জোনের DYPVO বিপ্লব দেববর্মা এবং রৈশাবাড়ি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডক্টর রাজ কাপুর ত্রিপুরা। প্রশিক্ষণ শেষে বোয়ালখালী পঞ্চায়েতের অন্তর্গত 6 জন সুবিধাভোগীকে 3টি করে শূকর ছানা এবং খাদ্য ওষুধ সামগ্রী তুলে দেওয়া হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে এখানে এসে আমাদের যে একটা প্রোগ্রাম আছে AICRB অন FMD, তার আন্ডারে NEH নর্থ ইস্ট হিমালয়ান NEH অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির অঙ্গ হিসাবে আমাদের যে টোটাল যে প্রোগ্রামটা হচ্ছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে আমরা 3টে অ্যাসপিরেশনাল ব্লকের প্রোগ্রাম করব। এই বছর আমরা বোয়ালখালী অ্যাসপিরেশনাল ব্লক যেটা আছে রৈশাবাড়ির বোয়ালখালী ভিলেজে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, FMD ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের উপরে আমরা করছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের সিলিন্ডার ও চুল্লি বিতরণে অংশ নিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। এই রান্নার গ্যাসের সিলিন্ডার ও চুল্লি প্রদান অনুষ্ঠানে সম্পন্ন হয় শুক্রবার লংতরাই ভ্যালি মহকুমার সিন্ধু কুমার পাড়ায়। এদিন মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং সাংসদ রেবতী ত্রিপুরা তৎপরতায় এলাকার ৯৭টি পরিবারে ৯৭ জন মহিলার হাতে এই সুবিধা প্রদান করা হয়। রান্নার গ্যাসের সিলিন্ডার ও চুল্লি প্রদান করতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলোর বাস্তবায়নের তথ্যচিত্র তুলে ধরেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও উচ্ছ্বাসিত প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি সঞ্জয় দাস, করমছড়ার মণ্ডল সভাপতি ব্রজলাল, ত্রিপুরা জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক জয় বাহাদুর রূপিনী প্রমুখ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য অনেক কিছু করছেন, তার মধ্যে উজ্জ্বলা গ্যাস যোজনার মাধ্যমে গ্রামীণ এবং মহিলাদের গ্যাসের সংযোগ দেওয়া এলপিজি গ্যাস, এটা পুরো ভারতবর্ষে চলছে। 10 কোটি ভারতীয় মহিলা আজকে এই স্কিমের আওতায় সুবিধা পাচ্ছেন। আজকে আমরা লংতরাই ভ্যালি সাব ডিভিশনের সিন্ধু কুমার এই ডিসি ভিলেজে আমরা এরকমই একটা অনুষ্ঠানে আমরা আছি। এখানে এই এলাকার গরিব মহিলাদের ৯৭ পরিবারের ৯৭ জন মহিলার হাতে আমরা আজকে এলপিজি গ্যাসের সিলিন্ডার। তারপরে শুক্রবার উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে সিপিআইএমএল এর পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি কৃষকদের লক্ষ্য করে হরিয়ানা পুলিশ কাঁদানো গ্যাসের সেল রাবার বুলেট ছোঁড়ে একজনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। এর প্রতিবাদে সারা দেশে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করার ডাক দিয়েছে কিষাণ মোর্চা। তারই আহ্বানে উদয়পুরে হয় বিক্ষোভ কর্মসূচি এবং দলের রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার তীব্র প্রতিবাদ জানান। গতকাল তাদের জেনারেল বডি মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই শুভসরণ সিংকে যে হত্যা করা হয়েছে তার জন্য তার পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং এই 172 জন কৃষককে আহত করার প্রতিবাদে আরো 25টি ট্রাক্টর এবং কৃষকদের বিভিন্ন যন্ত্রপাতি যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে হরিয়ানার পুলিশ, তার প্রতিবাদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার দাবি উঠেছে। সংযুক্ত মোর্চা দাবি করেছে যে যিনি স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাকেও পদত্যাগ করতে হবে এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং কৃষকদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে। কৃষকরা এই এমএসপির দাবিতে, সমস্ত ঋণ মকুবের দাবিতে, মোদী সরকারের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে শুক্রবার বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়াম থেকে সুকান্ত একাডেমি পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় অংশ নেন আধ্যাত্মিক জ্ঞান ও ঐক্যের প্রতীক যোগীরাজ শ্রী শ্রী 1008 কৃষ্ণানন্দ স্বামী বাবা কালিদাস মহারাজ। পদযাত্রার শেষে সুকান্ত একাডেমিতে যোগীরাজকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে এদিন ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। নেপাল থেকেও স্বনামধন্য ব্যক্তিত্ব এসেছেন। এদিন যোগ দিয়েছেন আলোচনা সভায়। রাজ্য সরকারের সহযোগিতায় প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ 2024-25 অর্থ বছরে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এখানে একটি নলেজ সিটি গড়ার পরিকল্পনাও রয়েছে। ত্রিপুরায় আমরা যে মেডিকেল কলেজটি স্থাপন করব বা করতে চলেছি সেইটা যাতে সুষ্ঠুভাবে করা যায় এবং এখানকার মানুষজনকে নিয়ে আমরা এখানকার ডেভেলপমেন্ট করতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের বাবাজির এখানে পদার্পণ। আমি আশা রাখছি সমস্ত ধরনের অশুভ সব কিছু দূর হয়ে যাবে এবং শুভ সূচনা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। কবে এটা করবেন সিলেবাসটা? দেখুন, আমরা আশা রাখছি রাজ্য সরকারের সহায়তায় 2024-25 শিক্ষাবর্ষে मेडिकल कॉलेज शुरू कर देते पारबो। बहुत महत्वपूर्ण है। इसमें हमारे गंगाराम हॉस्पिटल का चेयरमैन डॉक्टर DS राणा सर काठमांडू से नेपाल से पधारे हैं और मणिपाल मेडिकल कॉलेज का मालिक आनंद बतास जी, गंगाराम हॉस्पिटल का लीवर ट्रांसप्लांटेशन के डॉक्टर सुरेश सिंघवी जी, RR बाग और अन्य बहुत ही व्यक्तिगण गण्यमान्य व्यक्तिगण प्रोफेसर सभी आए हुए हैं।
इस अगरतला त्रिपुरा का बहुत भाग्य है। ऐसे जहाँ शिक्षा जहाँ चिकित्सा रहता है वो क्षेत्र अनेकों डेवलपमेंट होता है। जहाँ मेडिकल कॉलेज होगा वह नर्सिंग कॉलेज आएगा, रोजगार बढ़ेगा। और मलय पीठ जी ने इस चीज को जो सोचे, इन्होंने ऑलरेडी 100 से अधिक स्कूल कॉलेज इन्होंने शिक्षा का ही धरोहर बनकर। ত্রিপুরা শহরে আজীবিকা মিশন পর্যন্ত 8 দিন ব্যাপী দ্বিতীয়তম রাজ্য শহরে সমৃদ্ধি উৎসব 2024 অনুষ্ঠিত হবে। আগরতলা শিশু উদ্যান প্রাঙ্গণে হবে এই অনুষ্ঠানের আয়োজন। মেলার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের জোনাল চেয়ারম্যান রত্না দত্ত। শুক্রবার সচিবালয় সাংবাদিক সম্মেলন করে সচিবালয়ে এই কথা জানান নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। তিনি আরো বলেন, ত্রিপুরার শহরাঞ্চলের বিভিন্ন স্বসহায়ক দল, পথ বিক্রেতা এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্বসহায়ক দল তাদের উৎপাদিত পণ্যের সমাহার নিয়ে মেলায় উপস্থিত হবে। মোট স্টলের সংখ্যা হবে 132টি, যার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের স্বসহায়ক দলের মোট 11টি স্টল, 3টি ব্যাংকের স্টল, 91টি স্টল ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের এবং বিভিন্ন সরকারি দপ্তরের স্টল থাকবে। রাত 7টি মেলা প্রাঙ্গণে স্টলগুলিকে বিক্রি হবে স্বসহায়ক মহিলাদের উৎপাদিত পণ্য বলে জানান তিনি। আপনারা সবাই জানেন ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের উদ্যোগে আমাদের শহরী ক্ষেত্রে এসএসজি মেম্বার যে আছেন ওদের বিভিন্ন কাজ করানো হচ্ছে। এই কাজের মধ্যে স্পেশালি যেরকম আমরা রুরাল এরিয়াতে সারস ফেয়ার করা হয়, ওই মতো আমাদের রাজ্যস্তরীয় শহরী সমৃদ্ধি উৎসব করানো হয়। 2000 লাস্ট ইয়ার প্রথমবার হয়েছিল, এটা সেকেন্ড টাইম এই বছরে হচ্ছে। এটা আগরতলা শিশু উদ্যানে 25 তারিখ থেকে স্টার্ট করা হবে। এখানে আমরা রিকোয়েস্ট করেছি আর আমরা এখন পর্যন্ত অনুমোদন পেয়েছি। অনারেবল মুখ্যমন্ত্রী মহোদয় উনি এই অনুষ্ঠানকে শুভ উদ্বোধন করবেন 25 তারিখ 5টায়। আর সঙ্গে সঙ্গে অনারেবল মেয়র, ডিপ্টি মেয়র বিভিন্ন আধিকারিকদের সম্মিলিত হবেন। সঙ্গে সঙ্গে আমরা এই বছর 132 স্টলস আমরা এখানে লাগাচ্ছি, যেখানে শুধু নট অনলি ফ্রম ত্রিপুরা, ইভেন ফ্রম আসাম, মিজোরাম, মণিপুর অ্যাজ ওয়েল অ্যাজ মেঘালয় থেকেও এসএসজিরা শহরী এসএসজি আমাদের। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি দায়বদ্ধতাই যার ঐতিহ্য।